সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ভিত্তিক এই শ্রেণী কার্যক্রমে আবারও তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজ পরিমাণগত রসায়নের উপর 16তম ক্লাস। এই পাঠের শিরোনাম হলো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণ সমতাকরণ। উচ্চ মাধ্যমিক রসায়নের এটা খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে বোর্ড পরীক্ষাতে এই অংশ থেকে কোশ্চেন হয়। আর তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে এই সমীকরণ সমতাকরণে অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণ সমতাকরণে আর তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে না। তাহলে এবার একটু লক্ষ্য করো, এই বিক্রিয়াগুলোতে জারক এবং বিজারক হিসেবে যারা প্রধানত বেশি ব্যবহৃত হয়ে থাকে তাদেরকে এখানে দেওয়া হয়েছে। জারক হিসেবে সাধারণত অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ অ্যাসিড মিশ্রিত অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট, আবার আয়োডিন, কপার সালফেট, এগুলোই সাধারণত তোমরা বেশি দেখতে পাবা। আর বিজারক হিসেবে যেগুলো দেখতে পাবা, ফেরাস সালফেট বা ফেরাস ক্লোরাইড লবণ, পটাশিয়াম আয়োডাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম থায়োসালফেট, এগুলো সাধারণত বিজারক হিসেবে কাজ করে থাকে। তাহলে এদের এই জারকের যে তোমার বিজারণ বিক্রিয়া এবং বিজারকের যে জারণ বিক্রিয়া, এই সমীকরণগুলো তোমরা যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে এই জাতীয় কোনো সমস্যা থাকবে না। এবার একটু তোমরা মনোযোগ দাও। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা সাধারণত জারক হিসেবে কাজ করে। জারক নিশ্চয়ই তোমরা জানো ইলেকট্রন গ্রহণ করে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কিন্তু অম্লীয় দ্রবণে অর্থাৎ লঘু অ্যাসিডের উপস্থিতিতে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা জারক হিসেবে কাজ করে থাকে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন গ্রহণ করে সেইটা বোঝার জন্য যে বিষয়টা আমাদের আগে জানতে হবে যে এখানে ম্যাঙ্গানিজের জারণ অবস্থা কত, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা কত। তোমরা যদি বের করো তাহলে দেখতে পাবা পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হলো +7, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7, অর্থাৎ ম্যাঙ্গানিজটা Mn7+ আয়ন আকারে রয়েছে, Mn7+ আয়ন আকারে রয়েছে এই যৌগের মধ্যে, অর্থাৎ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7। এবার তোমার যে বিষয়টা জানতে হবে যে এটা তো জারক মানে ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করার পর এই আয়নের অবস্থাটা কি দাঁড়ায়? হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ করার পর এই Mn7+ আয়ন Mn2+ আয়ন গঠন করে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার পর Mn2+ হয়ে যায়। এইটাই তোমাকে মনে রাখতে হবে। তাহলে এবার বলো যে এই +7 থেকে +2 তে যাইতে হলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? একটা ইলেকট্রন গ্রহণ করলে একটা পজিটিভ চার্জ হ্রাস পাবে। তাহলে +7 থেকে +2 তে যাইতে হলে কয়টা নেগেটিভ চার্জ গ্রহণ করতে হবে, অর্থাৎ কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? নিশ্চয়ই 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। অর্থাৎ 5টা নেগেটিভ চার্জ যদি গ্রহণ করে তাহলে +7 আর -5 এটার ক্যালকুলেশনে +2 দাঁড়ায়। অর্থাৎ +7 থেকে +2 তে যাইতে 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। এটাই তোমাকে মনে রাখতে হবে। তার মানে এই পরবর্তী জারণ অবস্থা মনে রাখলে তুমি বুঝতে পারবা কয়টা ইলেকট্রন গ্রহণ করবে। হ্যাঁ, তাহলে এটা 5টা ইলেকট্রন গ্রহণ করবে। আর এখানে আরেকটা যে বিষয়, এটা তো অ্যাসিডের উপস্থিতিতে জারক হিসেবে কাজ করে। তাহলে এই যে অম্লীয় মাধ্যম, অ্যাসিড হিসেবে সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, তবে অবশ্যই লঘু অ্যাসিড। সেই অ্যাসিড সরবরাহ করবে প্রোটন, তাহলে এখন কয়টা প্রোটন লাগবে? অবশ্যই মনে রাখবা যে এই যৌগের অক্সিজেন পরমাণু কয়টা, অক্সিজেন যা থাকবে প্রোটন লাগবে তার দ্বিগুণ। আবারও বলছি, লক্ষ্য করো, অক্সিজেন যে কয়টা থাকবে প্রোটন লাগবে তার দ্বিগুণ। তাহলে অক্সিজেন আছে কয়টা? 4টা, তাহলে প্রোটন লাগবে 8টা, এবং এরা পানি তৈরি করবে। তাহলে দেখো যে এখানে একটা জিনিস লক্ষ্য করো, পটাশিয়ামের জারণ সংখ্যা কত? এই যৌগটাতে অবশ্যই K+ আয়ন আকারে আছে, অর্থাৎ +1, পটাশিয়ামের জারণ সংখ্যা +1। এই পটাশিয়াম কিন্তু কোনো ইলেকট্রন ত্যাগও করেনি, গ্রহণও করেনি, অর্থাৎ এটাকে দর্শক আয়ন বলা হয়। এটাকে আলাদা লিখলে K+ আকারে লিখতে হবে।
আর Mn7+ এর মধ্যে সে 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ এ পরিণত হয়েছে। এটা হবে Mn2+। আর হবে এই 4টা অক্সিজেন আর 8টা প্রোটন মিলে 4 অণু পানি হয়ে যাবে, 4 অণু পানি হয়ে যাবে। তাহলে এইটাই হলো এটা রিঅ্যাকশন। তাহলে আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ এটা পটাশিয়ামের জারণ সংখ্যা +1, যৌগের মধ্যে এ কোনো ইলেকট্রন ত্যাগও করেনি, গ্রহণ করেনি। যখন আলাদা লিখবো অবশ্যই K+ আকারে লিখবো। তাহলে মূলত ইলেকট্রন গ্রহণ করেছে এই Mn, আর Mnটা এর মধ্যে Mn7+ আয়ন আকারে রয়েছে, আর পরবর্তীতে Mn2+ এ পরিণত হবে। অবশ্যই তাহলে 5টা ইলেকট্রন গ্রহণ করবে। এই Mn7+ সে 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ আয়নে পরিণত হয়েছে। আর এই অক্সিজেন অর্থাৎ অক্সাইড আয়ন, এটা তার দ্বিগুণ সংখ্যক প্রোটনের সাথে যুক্ত হয়ে 4 অণু পানি তৈরি করেছে। আর এই প্রোটনটা কে সরবরাহ করেছে? এই অ্যাসিড, কারণ অ্যাসিডের উপস্থিতিতে এটা জারক। অ্যাসিড প্রোটনটা সরবরাহ করেছে। এই হচ্ছে এই রিঅ্যাকশনটা। এবার আমরা দর্শক আয়ন বাদ রেখেও কিন্তু রিঅ্যাকশনটা লিখতে পারি। দর্শক আয়ন বাদ অর্থাৎ কে আলাদা রাখছি পটাশিয়ামকে। যদি কে আলাদা করি অর্থাৎ কে তো প্লাস, তাহলে অবশ্যই এখানে মাইনাস দিতে হবে। অর্থাৎ দর্শক আয়নকে বাদ দিলে পজিটিভ চার্জ চলে গেলে একটা নেগেটিভ চার্জ দেখা দিবে, অর্থাৎ ম্যাঙ্গানেট আয়ন। অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়াম বাদ দিলে পারম্যাঙ্গানেট আয়ন। তাহলে আমরা দর্শক আয়ন বাদ রেখে যদি লিখি তাহলে এইভাবে লিখবো, পারম্যাঙ্গানেট আয়ন যেখানকার ম্যাঙ্গানিজ 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ এ পরিণত হয়েছে, আর অক্সিজেন তার দ্বিগুণ সংখ্যক প্রোটন নেওয়া লাগছে, অর্থাৎ 8টা প্রোটন। আর এই দর্শক আয়নটাকে বাদ রাখছি। তাহলে আমাদের মূল সমীকরণটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ Mn2+ 4 অণু পানি। হ্যাঁ, তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি। অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে। এবার পটাশিয়াম ডাইক্রোমেট অম্লীয় মাধ্যমে এটাও জারক হিসেবে কাজ করে। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এই ক্ষেত্রে আমরা যদি এই দর্শক আয়নটাকে বাদ রাখি তাহলে দুটো পটাশিয়াম বাদ দিলে তাহলে অবশ্যই দুটো নেগেটিভ চার্জ দিতে হবে, অর্থাৎ ডাইক্রোমেট আয়ন, এটা জারক। এবার লক্ষ্য হলো এটা কয়টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে তোমার যে বিষয়টা জানতে হবে যে এই ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ অবস্থা তোমার জানতে হবে। তুমি একটু বের করে দেখো, এই ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ অবস্থা এমন, অর্থাৎ +6 পাবা। ক্রোমিয়ামের জারণ সংখ্যা পাবা কত? +6। তাহলে এই ডাইক্রোমেট আয়নে ক্রোমিয়ামের আয়নিক ফর্ম Cr6+, আর এটা বিক্রিয়ার পর অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার পর এটা হয়ে যাবে Cr3+। তাহলে এই বিষয়টিকে তোমার মাথায় রাখতে হবে যে +6 থেকে +3 তে হবে। তাহলে বলো কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? +6 থেকে জারণ সংখ্যা হ্রাস পেয়ে +3 তে হইতে হলে অবশ্যই 3টা ইলেকট্রন গ্রহণ করবে। কয়টা গ্রহণ করবে? 3টা ইলেকট্রন গ্রহণ করবে। এটা অবশ্যই একটা ক্রোমিয়াম পরমাণুর জন্য দেখানো হয়েছে, একটা ক্রোমিয়াম পরমাণু। এখানে ক্রোমিয়াম পরমাণু আছে কয়টি? 2টি। তাহলে একটা যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এই দুইটাই কয়টা গ্রহণ করবে? 2টা গ্রহণ করবে। 3 দুগুণে 6, এখানে 6 ইলেকট্রন দিতে হবে। আমি আবারও বলছি যে এখানে ক্রোমিয়ামের জারণ অবস্থা Cr6+, আর ইলেকট্রন গ্রহণ করার পর হয়ে যায় Cr3+। তাহলে একটা ক্রোমিয়াম আয়ন সেটা 3টা ইলেকট্রন গ্রহণ করতেছে, যেহেতু 2টা ক্রোমিয়াম পরমাণু অবশ্যই 6টা ইলেকট্রন গ্রহণ করবে। এবার বলো তো এখানে অক্সিজেন লাগবে, হাইড্রোজেন লাগবে কয়টা, প্রোটন লাগবে কয়টা? অ্যাসিড থেকে প্রোটন কয়টা লাগবে? অবশ্যই একটু আগে বলেছি যে অক্সিজেন যা থাকবে, অক্সিজেন পরমাণু যে কয়টি থাকবে প্রোটন লাগবে তার দ্বিগুণ। আর ওই প্রোটন কে সরবরাহ করবে? এই অম্লীয় অ্যাসিডটা সরবরাহ করবে। তাহলে এই ক্ষেত্রে প্রোটন নিব 7 দুগুণে 14টা প্রোটন নিব। তাহলে দেখো তো এদের বিক্রিয়া কি পাচ্ছি? 2Cr3+ আর হচ্ছে 7 অণু পানি। তাহলে এটা হচ্ছে আমাদের ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট যে জারক হিসেবে কাজ করে সেই বিক্রিয়া। জারকের আর এরা কি বিক্রিয়া? এরা অবশ্যই বেজারণ বিক্রিয়া, কারণ ইলেকট্রন গ্রহণ করছে। 3 নাম্বার,
আয়োডিনের দিকে একটু লক্ষ্য করো। আয়োডিন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়, প্রথমে আয়োডিন ভেঙে আয়োডিন পরমাণু হয়, একটা ইলেকট্রন গ্রহণ করে আয়োডাইড আয়ন, আর যেহেতু একটা অণুর মধ্যে দুইটা পরমাণু আছে তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা আয়োডাইড আয়ন হবে, 2I- হবে। তাহলে আয়োডিনের জন্য এটা 4। কপার সালফেট, এখানে সালফেট দর্শক আয়ন। সালফেট দর্শক আয়ন, দর্শক আয়ন কি, আসলে যে সকল আয়ন বিক্রিয়ার মাধ্যমে উপস্থিত থেকে বিক্রিয়া ঘটাইতে সহায়তা করে, বিক্রিয়াটি ঘটাইতে সহায়তা করে, কিন্তু নিজে ইলেকট্রন আদান প্রদানে অংশগ্রহণ করে না। অর্থাৎ দর্শক আয়ন ইলেকট্রন ত্যাগও করে না, ইলেকট্রন গ্রহণও করে না, শুধুমাত্র বিক্রিয়াটা ঘটাইতে সহায়তা করে, তাদেরকে বলা হয় দর্শক আয়ন। তাহলে আমি যদি সালফেটটাকে বাদ রাখি তাহলে অবশ্যই Cu2+ আয়ন, এটা একটা ইলেকট্রন গ্রহণ করে Cu+ আয়ন হয়। অর্থাৎ কিউপ্রিক আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে Q+ আয়নে পরিণত হয়। এই কয়টা সমীকরণ অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, এই কয়টা সমীকরণ অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। এবার বিজারকের দিকে একটু লক্ষ্য করি। বিজারক, ফেরাস সালফেট বা ফেরাস ক্লোরাইড, দর্শক আয়ন নিশ্চয়ই সালফেট বা এখানে দর্শক আয়ন ক্লোরাইড। আমি যদি দর্শক আয়নকে বাদ রাখি তাহলে আসলে দেখো এই বিজারকটা আসলে ফেরাস আয়ন, এই বিজারকটা ফেরাস আয়ন। আর বিজারক কি করে, বিজারক ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এই ফেরাস আয়ন থেকে এটা ইলেকট্রন ত্যাগ করার পর হয়ে যায় ফেরিক আয়ন। তাহলে বলো তো কয়টা ইলেকট্রন ত্যাগ করবে ফেরাস থেকে ফেরিক হইতে? একটা ইলেকট্রন ত্যাগ করবে। হ্যাঁ, ফেরাস আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে সেটা ফেরিক আয়নে পরিণত হবে। তাহলে ফেরাস সালফেট বা ফেরাস ক্লোরাইড যেটাই থাক না কেন, এর যে তোমার জারণ বিক্রিয়াটা আমি দিব, এই বিজারকের যে জারণ বিক্রিয়াটা সেটা এটা। এবার পটাশিয়াম আয়োডাইডের দিকে একটু লক্ষ্য করো। পটাশিয়াম আয়োডাইড, এই পটাশিয়াম আয়োডাইড সে আয়োডিনে পরিণত হয়। সে কিসে পরিণত হয়? আয়োডিনে পরিণত হয়। তাহলে দেখো তো এখানে আয়োডাইড আসলে I- আয়ন আকারে আছে। দর্শক আয়নটাকে যদি আমি বাদ রাখি তাহলে I- আয়ন আকারে আছে। তাহলে দুইটা আয়োডাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করে একটা আয়োডিন অণু তৈরি করবে। অর্থাৎ একটা আয়োডাইড একটা ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন পরমাণু, আর একটা আয়োডাইড অর্থাৎ 2 দিয়ে গুণ করলে দুইটা আয়োডাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা আয়োডিন পরমাণু, আর দুইটা আয়োডিন পরমাণু মিলে একটা আয়োডিন অণু হবে। তোমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পটাশিয়াম আয়োডাইড যদি থাকে, দর্শক আয়ন যদি বাদ রাখি, দর্শক আয়ন পটাশিয়াম বাদ রাখলে আয়োডাইড আয়ন, আর দুইটা আয়োডাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা আয়োডিন পরমাণু, আর দুইটা আয়োডিন পরমাণুকে আমি আয়োডিন I2 অণু আকারে এভাবে লিখব। এবার হাইড্রোজেন সালফাইডের দিকে একটু লক্ষ্য করো। হাইড্রোজেন সালফাইড, হ্যাঁ তোমাকে লক্ষ্য রাখতে হবে এটা ইলেকট্রন ত্যাগ করার পর কি তৈরি করে। এখানে সালফারের জারণ সংখ্যা কত? এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 আর সালফারের জারণ সংখ্যা অবশ্যই -2 বেরোবে। জারণ সংখ্যা কত বেরোবে? -2। আর তার মানে এই সালফাইড এটার থেকে সালফারে পরিণত হবে, অর্থাৎ পরমাণুতে পরিণত হবে। তাহলে বলো -2 জারণ সংখ্যা থেকে 0 জারণ সংখ্যায় যেতে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। কারণ সালফারের জারণ সংখ্যা -2, সে হয়ে যাবে এই পাশে সালফার, তাহলে অবশ্যই দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। আর হাইড্রোজেন এখানে জারণ সংখ্যা কত? +1, অর্থাৎ H+ আকারে আছে। যেহেতু সালফারের সাথে যুক্ত আছে এইজন্য প্লাসটা দেখানো হয়নি। যখন আলাদা করে লিখব অবশ্যই তখন চার্জের অবস্থা দিব। তাহলে দেখো যে হাইড্রোজেন সালফাইডে সালফারের জারণ সংখ্যা -2 আর জারণ সংখ্যা হয়ে যাবে 0, অতএব -2 থেকে 0 তে যাইতে হলে এই সালফাইডের দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। হ্যাঁ, দুইটা ইলেকট্রন ত্যাগ করে পরমাণু হয়ে গেছে। আর H কে এপাশেও H+ আকারে আছে, এপাশেও H+ আকারে রেখে দিয়েছি, কারণ যেখানে দুইটা পরমাণু এখানে 2 দিয়েছি। এবার হাইড্রোজেন পারঅক্সাইডের দিকে একটু লক্ষ্য করো। এখানে অক্সিজেনের জারণ সংখ্যাটা কত? এখানে যদি তুমি অক্সিজেনের জারণ সংখ্যা বের করো তাহলে দেখবা -1, অক্সিজেনের জারণ সংখ্যা -1। আর এটা হয়ে যাবে অক্সিজেন অণু হয়ে যাবে যেখানে জারণ সংখ্যাটা 0। এখানে হাইড্রোজেনের +1 আর অক্সিজেনের -1, তাহলে -1 থেকে 0 তে গেছে।
অর্থাৎ অক্সিজেনের জারণ সংখ্যা -1 থেকে কিসে গেছে, জিরোতে গেছে। তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? অবশ্যই একটা ইলেকট্রন ত্যাগ করবে। এই যে একটা ইলেকট্রন ত্যাগ করছে। এখন কথা হলো এখানে অক্সিজেন পরমাণু আছে কয়টি? অক্সিজেন পরমাণু আছে 2টি। তাহলে একটাই যদি একটা ত্যাগ করে তাহলে 2টা পরমাণুতে অবশ্যই 2টা ইলেকট্রন ত্যাগ করবে। আর এই H+ কে আমি আলাদা করে এভাবে লিখে দিচ্ছি। এই বিক্রিয়াটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড সে 2টা ইলেকট্রন ত্যাগ করে সে অক্সিজেন অণুতে পরিণত হয়ে গেছে। আর হাইড্রোজেন আয়নকে আমি আলাদা করে 2H+ আকারে লিখে দিচ্ছি। এবার অর্থাৎ অক্সালিক অ্যাসিডের দিকে একটু লক্ষ্য করো। H2C2O4 H2C2O4। হ্যাঁ, এবার এই অক্সালিক অ্যাসিড কি তৈরি করে? অক্সালিক অ্যাসিড বিক্রিয়ার পর এটা হয়ে যায় হচ্ছিল কার্বন ডাই অক্সাইড। এটাই মনে রাখতে হবে। অক্সালিক অ্যাসিড হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড হয়ে যাবে অক্সিজেন। তাহলে কার্বন ডাই অক্সাইড তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? তাহলে এখানে কার্বনের জারণ সংখ্যাটা একটু বের করি। এখানে যদি কার্বনের জারণ সংখ্যা বের করি, একটু লক্ষ্য করো, হাইড্রোজেনের +1 গুণ 2 প্লাস কার্বনের x গুণ 2 প্লাস অক্সিজেনের -2 গুণ 4 ইকুয়াল 0। তাহলে 2 প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে 2x মাইনাস 6 ইকুয়াল 0, x ইকুয়াল +3। তাহলে এই যৌগে কার্বনের জারণ সংখ্যা +3 আর কার্বন ডাই অক্সাইডে কার্বনের জারণ সংখ্যা +4। একটু বের করো, কার্বনের জারণ সংখ্যা +4। তাহলে +3 থেকে +4 এ যাবে, +3 থেকে +4 এ যাবে। তাহলে অবশ্যই একটা ইলেকট্রন ত্যাগ করবে। কয়টা ত্যাগ করবে? একটা। +3 থেকে +4 এ যেতে একটা ত্যাগ করবে। এখানে কার্বন পরমাণু আছে কয়টি? 2টি। তাহলে একটাই যদি একটা ত্যাগ করে তাহলে 2টাই ত্যাগ করবে 2টি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 2 দিতে হবে। আর এই H+ কে দুটো আলাদা করে এভাবে লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে অক্সালিক অ্যাসিডের রিঅ্যাকশনটা এমন। এবার সোডিয়াম থায়োসালফেটের দিকে একটু লক্ষ্য করো। সোডিয়াম থায়োসালফেট, এই দর্শক আয়নটাকে যদি বাদ রাখি তাহলে H2O3 2-। হ্যাঁ, এটা হচ্ছিল সোডিয়াম থায়োসালফেটের থায়োসালফেট আয়ন। তাহলে এই ক্ষেত্রে এই থায়োসালফেট আয়নের সালফারের জারণ সংখ্যা যদি একটু বের করো দেখতে পাবা +2। আর এটা যেটা তৈরি করবে, এটা তৈরি করবে H4O6 2-। এটা তৈরি করবে এখানে, অর্থাৎ টেট্রাথায়োনেট আয়ন, এটাকে বলবো টেট্রাথায়োনেট আয়ন। এখানে সালফারের জারণ সংখ্যা +2.5। তাহলে দেখো এখানে সালফারের জারণ সংখ্যা +2, এখানে সালফারের জারণ সংখ্যা +2.5। তাহলে একটা সালফার সে 0.5 ইলেকট্রন ত্যাগ করেছে। আসলে 0.5 ইলেকট্রন তো ত্যাগ করা যায় না। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটার জন্য 0.5, তাহলে এখানে দুইটার জন্য কত হবে? একটা ইলেকট্রন। আবার দেখো এখানে S4 4টা সালফার, এখানে সালফার 2টা, তাহলে আগে 2 দিয়ে দিচ্ছি সালফারের ব্যালেন্স করার জন্য। তাহলে একটা সালফার যদি 0.5 ইলেকট্রন হয় তাহলে 2 দ্বিগুণে 4টা সালফারের জন্য কত? 4 দিয়ে গুণ করলে 2টা দাঁড়াবে। একটা সালফার 0.5 ইলেকট্রন আর 4টা সালফার 4 গুণ 0.5, তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। 2টা ইলেকট্রন ত্যাগ করে এরকম টেট্রাথায়োনেট আয়ন তৈরি করবে। হ্যাঁ, তাহলে থায়োসালফেট আয়ন থেকে এভাবে টেট্রাথায়োনেট আয়ন তৈরি করবে। এই যে সমীকরণগুলো আমি লিখে দিলাম, এই সমীকরণগুলোকে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। অবশ্যই এই পেজটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখবা যাতে এইগুলো তুমি সহজেই বারবার প্র্যাকটিস করতে পারো। এই বিষয়গুলো যদি আমি ভালো করে পারি তাহলে যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সহজেই আমরা সমতা বিধান করতে পারবো। এবার তাহলে আমরা একটা জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ তোমাদেরকে করে দেখাচ্ছি। হ্যাঁ, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। তাহলে এই কাজটা করার জন্য তোমাকে যে বিষয়গুলো ধারাবাহিকভাবে মনে রাখতে হবে, প্রথমে জারক বিজারক চিহ্নিতকরণ, জারক বা বিজারকটা চিহ্নিতকরণ, এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, তোমাকে
অর্ধবিক্রিয়া, অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া বিজারক অর্ধবিক্রিয়াটাকে লিখতে হবে। থার্ড স্টেপ, তোমাকে ইলেকট্রনের সমতাকরণ করতে হবে। ইলেকট্রনের সমতাকরণ, কারণ ইলেকট্রনের আদান প্রদান সমান হয় জারণ বিজারণ বিক্রিয়ায়, এই কারণে ইলেকট্রনের সমতাকরণ করতে হবে। ফোর্থ স্টেপ, তোমাকে দর্শক আয়ন যোগ করতে হবে। দর্শক আয়ন যোগ করে সমীকরণটা সমতা করতে হবে। এই চারটে স্টেপ তোমাকে ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। প্রথমে জারক বিজারক চিহ্নিতকরণ করতে হবে, সেকেন্ড স্টেপে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে, থার্ড স্টেপে ইলেকট্রনের সমতাকরণ করতে হবে, ফোর্থ স্টেপে দর্শক আয়ন যোগ করে সমীকরণটা সমতা করতে হবে। তাহলে এবার একটু লক্ষ্য করো, মনে করো যে জারণ বিজারণ বিক্রিয়াটা সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ফেরাস সালফেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ফেরাস সালফেট। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক যেহেতু অম্লীয় মাধ্যমে, লঘু অ্যাসিড হিসেবে সালফুরিক অ্যাসিড নিচ্ছে। সালফুরিক অ্যাসিড, এই বিক্রিয়াটা এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে হবে। তাহলে প্রথমে তোমাকে জারক বিজারকটা আইডেন্টিফাই করতে হবে, এখানে কে জারক কে বিজারক। আমার মনে হয় তোমরা ধরতে পারছো যে এখানে জারক কে বিজারক কে। হ্যাঁ, এখানে অবশ্যই এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কি, এটা জারক, এটা জারক। এই ফেরাস সালফেট এটা বিজারক। হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক, ফেরাস সালফেট বিজারক। আর সালফুরিক অ্যাসিড এটা তো মাধ্যম, এই অ্যাসিডের উপস্থিতিতেই তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক হিসেবে কাজ করে। শুধু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারক ধর্মটা একটু কম, অর্থাৎ এই লঘু সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট তার জারণ ধর্ম প্রকাশ করবে, অর্থাৎ এটা জারক হিসেবে কাজ করবে। এটা জারক হিসেবে কাজ করবে আর এটা বিজারক হিসেবে কাজ করবে। তাহলে আমি কিন্তু প্রথমে এই জারক বিজারকটাকে চিহ্নিত করেছি। তাহলে এবার আমাদের জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে। জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। হ্যাঁ, এই জারণ অর্ধবিক্রিয়াটা কে প্রকাশ করবে? এটা কি জারক না বিজারক? বিজারক জারণ বিক্রিয়া প্রদর্শন করে থাকে। জারণ বিক্রিয়াটা কে দিয়ে থাকে? বিজারক। অর্থাৎ বিজারকের জন্য জারণ অর্ধবিক্রিয়া, বিজারকের জন্য জারণ অর্ধবিক্রিয়া। এবার এই জারণ বিক্রিয়াটা প্রকাশ করতে গিয়ে আমি দর্শক আয়নটাকে বাদ রাখবো, অর্থাৎ সালফেটটাকে বাদ রাখবো। তাহলে অবশ্যই ফেরাস আয়নটাকে লিখতে হবে, সালফেট বাদ দিলে ফেরাস আয়ন। এবার জারণ অর্ধবিক্রিয়া যেটা, সেটা নিশ্চয়ই তুমি লিখতে পারবা, কারণ একটু আগে তোমাদেরকে লিখে দিয়েছি। তাহলে দেখো, ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়। ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে, এটাকে আমি 1 নং চিহ্নিত করছি। এটাই হলো আমার জারণ অর্ধবিক্রিয়া। আর অর্থাৎ বিজারকের জন্য জারণ অর্ধবিক্রিয়া আর জারকের জন্য বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া। হ্যাঁ, তাহলে এই বিজারণ অর্ধবিক্রিয়াটা কে দিবে? অবশ্যই জারক দিবে। আর দর্শক আয়ন পটাশিয়ামটাকে বাদ রেখে আমি বিক্রিয়াটা লিখছি, অর্থাৎ পারম্যাঙ্গানেট আয়ন, পটাশিয়ামটাকে বাদ রাখছি। তাহলে সমীকরণটা কি হবে? একটু অবশ্যই জেনেছো যে এই পারম্যাঙ্গানেট আয়ন এটা 5টা ইলেকট্রন গ্রহণ করে, এটা 5টা ইলেকট্রন গ্রহণ করে। আর অক্সিজেন যা, তার দ্বিগুণ সংখ্যক প্রোটন নেওয়া লাগে। যেহেতু 4টা অক্সিজেন, তাহলে 8টা প্রোটন দ্বিগুণ। তাহলে রিঅ্যাকশনটা কি দাঁড়াবে? এটা এর মধ্যে ম্যাঙ্গানিজের আয়নিক ফর্ম ছিল Mn7+, 5টা গ্রহণ করে হয়ে যাবে Mn2+। আর আমাদের 4 অণু পানি, সাথে 4 অণু পানি। এটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে বিজারকের জন্য জারণ অর্ধবিক্রিয়া আর জারকের জন্য বিজারণ অর্ধবিক্রিয়াটা আগে লিখে নিলাম। এবার ইলেকট্রনের সমতাকরণ। ইলেকট্রনের সমতাকরণ। হ্যাঁ, এই ইলেকট্রনের সমতাকরণটা কিভাবে করব? দেখো, ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করেছে আর পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে 1 নং সমীকরণকে যদি 5 দিয়ে গুণ করি আর 2 নং সমীকরণকে যদি 1 দিয়ে গুণ করি, তাহলে দেখো ইলেকট্রনের সমতাটা হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি 1 গুণ 5 যোগ 2 গুণ 1।
implies that। হ্যাঁ, 1 নংকে 5 দ্বারা গুণ আর 2 নংকে 1 দ্বারা গুণ করে যোগ করলে আমাদের সমতাটা হয়ে যাবে। তাহলে 1 নংকে 5 দ্বারা গুণ করলে আমরা যেটা পাচ্ছি 5 Fe2 প্লাস মাইনাস 5 ইলেকট্রন 5 Fe3 প্লাস, আর এটাকে 1 দ্বারা গুণ করলে MnO4 মাইনাস প্লাস 5 ইলেকট্রন প্লাস 8 প্রোটন, আর এপাশে পাচ্ছি Mn, হ্যাঁ যেটা 1 দ্বারা গুণ Mn2 প্লাস প্লাস 4H2O, এটা পাচ্ছি। তাহলে আমরা যদি যোগ করে দেই তাহলে দেখো, যোগ করে দিলে 5 Fe2 প্লাস প্লাস MnO4 মাইনাস, আর ইলেকট্রন তো বাদ গেল কারণ আদান প্রদান সমান হয়ে গেছে, আর এখানে 8টা প্রোটন, আর এই পাশে 5 Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস 4 জন পানি। হ্যাঁ, বাম পাশে পাচ্ছি ফেরাস আয়ন, পারম্যাঙ্গানেট আয়ন, ইলেকট্রন বাদ 8টা প্রোটন, ডান পক্ষে পাচ্ছি 5টা ফেরিক আয়ন, Mn2 প্লাস আয়ন আর 4টা পানি। তাহলে এইটা কিন্তু আমাদের ইলেকট্রনের আদান প্রদানকৃত সমীকরণ। আয়নের সমতা অর্থাৎ ইলেকট্রনের সমতা কিন্তু হয়ে গেছে। এবার যদি আমরা দর্শক আয়ন যোগ করে দেই তাহলে পূর্ণাঙ্গ সমীকরণ পাবো। দর্শক আয়ন যোগ করে সমীকরণ সমতা করে পাই। হ্যাঁ, এবার দর্শক আয়ন যোগ করবো। এবার একটু লক্ষ্য করো তো, এই ফেরাসের সাথে কি ছিল? ফেরাস পেয়েছিলাম কিন্তু ফেরাস সালফেট থেকে, তার মানে এখানে সালফেট যোগ করে দেবো। তাহলে আগে কিন্তু সংকেতটা লিখবো। সালফেট যোগ করলে সংকেত কেমন হবে? FeSO4, আর আয়রনের পরমাণু আয়ন আছে কয়টা? 5টা, তাহলে আগে 5 লিখে দিচ্ছি। তাহলে শুধু সালফেট যোগ করে দিয়েছি দর্শক আয়ন। এখানে দর্শক আয়ন কি ছিল একটু লক্ষ্য করো, পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম ছিল, পটাশিয়াম দর্শক আয়ন, আবার পটাশিয়ামকে যোগ করে দিচ্ছি, তাহলে KMnO4। তখন কিন্তু আর চার্জ দিতে হবে না, কারণ কি যোগ করে দিয়েছে এখানে পারম্যাঙ্গানেট। হ্যাঁ, একটা ছিল ম্যাঙ্গানিজ, এখানে একটাই আছে। এবার এই প্রোটন পাইছি কোথা থেকে? প্রোটন পাইছি এই সালফুরিক অ্যাসিড থেকে, অর্থাৎ এই প্রোটন দিয়ে আবার অ্যাসিড গঠন করতে হবে, সালফুরিক অ্যাসিড। তাহলে দেখো তো 8টা প্রোটন দিয়ে কয় অণু সালফুরিক অ্যাসিড হয়? 8টা প্রোটন দিয়ে তার অর্ধেক সালফুরিক অ্যাসিড হবে, অর্থাৎ 4H2SO4। কেন? কারণ 4 দুগুণে 8, 8টা প্রোটন, অর্থাৎ সালফুরিক অ্যাসিড হবে 4 অণু। হ্যাঁ, 4টা অ্যাসিড। আর সমতাকৃত সমীকরণে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি বা তীর চিহ্ন দিলেও সমস্যা নেই। এই পাশে দেখো এই ফেরিক কি হয়ে যাবে? ফেরিক কার সাথে যুক্ত হবে? ফেরিকের সাথে দর্শক আয়ন নিশ্চয়ই সালফেট। তাহলে দেখো তো এই ফেরিক 3+ এর সাথে সালফেট যুক্ত হলে সংকেতটা কেমন হয়? অবশ্যই আগে সংকেত লিখতে হবে। তোমরা নিশ্চয়ই জানো সংকেত লেখার যে নিয়ম, যে এইটার যোজনী দিব এইটার ঘাড়ে, অর্থাৎ এখানে 3, আর সালফেটের যে যোজনী বা জারণ সংখ্যা এটা দেব এইটার ঘাড়ে, এইটা হয়ে যাবে ফেরিক সালফেট। হ্যাঁ, আয়রনের যোজনী 3 দিয়ে দিছি সালফেটের ঘাড়ে, সালফেটের যোজনী 2 দিয়ে দিছি আয়রনের ঘাড়ে। তাহলে আমাদের সংকেতটা কি হবে? Fe2SO4 3। এবার আমাকে আয়নের ব্যালেন্স করতে হবে। এখানে 5টা আয়ন আছে, অথচ এখানে 2টা আয়ন দেখতে পাচ্ছি। তাহলে আগে 5 এর ব্যালেন্স কিভাবে করব? তাহলে আমরা যদি এখানে 5/2 লিখে দেই, 5/2, তাহলে দেখো 2 2 বাদ যাবে, আয়রন পরমাণুতে আয়ন থাকবে, এই ফেরিক আয়ন হয়ে যাবে 5টা। এই 5কে ব্যালেন্স করার জন্য এখানে অবশ্যই 5/2 লিখতে হবে। আবারও খেয়াল করো যে প্রথমে ফেরিক আয়ন সালফেটের সাথে সংকেত কি গঠন করে, যৌগটার সংকেত কি, সেই সংকেত আগে লিখতে হবে। এরপরে এই আয়রন বা ফেরিক আয়নের সমতা করতে হবে। আগে সংকেত সমতা করার জন্য 5/2, কারণ 2 2 বাদ গেল, 5টা থেকে যাবে। আশা করছি বুঝতে পারছো। এবার একটু লক্ষ্য করো, ম্যাঙ্গানিজটা কি হয়ে যাবে? এটা সালফেটের সাথে যুক্ত হয়ে MnSO4, কারণ ম্যাঙ্গানিজের সাথে সালফেটের সংকেত যেহেতু Mn2+, সালফেটের SO4 2-, তাহলে এর যদি এর ঘাড়ে আমরা যদি দেই
তাহলে এখানে 2 আসবে, এর নিচে 2 আসবে, এরপর তো 2 বাদ যাবে, বাদ দিয়ে আমাদের এইভাবে সংকেত লিখতে হবে, তাহলে MnSO4। আর লিখতে হবে 4 অণু পানি। আরেকটা বিষয় লক্ষ্য করো, যেখানে পটাশিয়াম ছিল কিন্তু বাম পাশে কি যোগ করেছি, পটাশিয়াম 10 গ্রাম, অবশ্যই ডান পাশে পটাশিয়ামটা লিখতে হবে যেহেতু সমতাকিত সমীকরণ। তাহলে পটাশিয়াম যুক্ত হবে কার সাথে, পটাশিয়াম যুক্ত হবে সালফেটের সাথে। তাহলে সংকেতটা আগে লিখতে হবে, তাহলে এর যোজনী 2, কে এর নিচে, কে এর 1, সালফেটের নিচে 1 তো দেওয়ার প্রয়োজন নেই। তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত এমন, সালফেটের যোজনী 2 এর নিচে দিয়ে দিয়েছি, সালফেটের 1 এর নিচে, 1 লেখার দরকার নেই। তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত K2SO4 এভাবে দিতে হবে। এবার একটা বিষয় লক্ষ্য করো যে এখানে পটাশিয়াম ছিল একটি, অথচ এখানে পটাশিয়াম হয়ে গেছে কয়টি, 2টি, সংকেত লিখতে গিয়ে। তাহলে অবশ্যই এখানে হাফ দিতে হবে, এখানে হাফ দিতে হবে। তাহলে এটাই আমাদের সমতাকৃত সমীকরণ। এবার আরেকটা বিষয় লক্ষ্য করো যে এই সমীকরণে একটু ভগ্নাংশ মনে হচ্ছে, তাই না, 5/2 হাফ। তাহলে এই ভগ্নাংশ উঠিয়ে দেওয়ার জন্য আমি পুরো সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 2 দিয়ে যদি গুণ করে দেই তাহলে এটা লিখবো 10FeSO4 প্লাস 2KMnO4 প্লাস 8H2SO4। আর 2 দিয়ে গুণ করে দিলে 2 বাদ যাবে, 5Fe2SO4 3, ওপাশে 2MnSO4 প্লাস প্লাস হয়ে যাবে প্লাস 8 অণু পানি, 8 অণু পানি, আর পটাশিয়াম সালফেটের গুণ করে দিলে এই হাফ বাদ হয়ে যাবে K2SO4। কারণ এখানে হাফ K2SO4 ছিল, হাফ K2SO4, 2 দিয়ে গুণ করলে এই 2 বাদ হয়ে যাবে, নিচে 2, তাহলে K2SO4। এইটাই হচ্ছে আমাদের সমতাকৃত মূল সমীকরণ, এইটা। এটা হচ্ছে আমাদের সমতাকৃত সমীকরণ। তো আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে ভগ্নাংশ আসার জন্য হয়তো তোমার কাছে একটু কেমন লাগছে, এই ভগ্নাংশটাকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই তাহলে আরেকটা সহজ পদ্ধতি আছে। আরেকটা সহজ পদ্ধতি কি, আমি যদি এই সমীকরণকে 5 এবং 1 দিয়ে গুণ না করে 1 নংকে 10 দিয়ে গুণ করি আর 2 নংকে 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো তো কি দাঁড়ায়, 1 নংকে 10 আর 2 নংকে 2 দিয়ে গুণ করলে তাহলে এটা হয়ে যাবে 10, এখানে 10, এখানে 10, এখানে 2, এখানে 10, এখানে 16, আর এখানে 2, এখানে 8। হ্যাঁ, এরকম হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি 1 নংকে 10, 2 নংকে 2 দিয়ে গুণ করি তাহলে এরকম আকার হয়ে যাবে। তাহলে এই পাশে হয়ে যাবে 10, এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 16, এখানে হয়ে যাবে 10, এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 8। এবার একটু লক্ষ্য করো, আমরা যদি একবারে সমতাটা করি তাহলে দেখো যে এবার যদি দর্শকায়ন যোগ করে দেই, এবার দর্শকায়ন যোগ করে দিলে তাহলে 10FeSO4 2K, কারণ এখানে কে দর্শকায়ন পটাশিয়াম, MnO4, এখানে 16টা প্রোটন দিয়ে অ্যাসিড হবে 8টা, কারণ এই প্রোটন অ্যাসিড থেকে পেয়েছি, অর্থাৎ এখানে সালফেট যুক্ত করতে হবে, 8H2SO4। আর সমতা যেহেতু এর জন্য সমান চিহ্ন দিচ্ছি। এইবার দেখো ফেরিক আয়ন নিশ্চয়ই Fe2SO4 হবে, কারণ আগে তো সংকেত। এবার 10টা, এখন দেখো এখানে 5 দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, কারণ 5 দুগুণী 10, এখানে তো 10টাই আছে, 5 দুগুণী 10। এখানে 2MnSO4, 8টা পানি। আর একটা বিষয় লক্ষ্য করো, এখানে 2টা পটাশিয়াম যোগ করেছি, বাম পক্ষে 2টা পটাশিয়াম, তাহলে অর্থাৎ এই পাশে পটাশিয়াম হয়ে যাবে K2SO4। হ্যাঁ, তো এভাবেও আমি এই সমস্যাটা সমাধান করতে পারি। যদি আমি 1 নংকে 10 দিয়ে 2 নংকে 2 দিয়ে গুণ করে এই ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের আর ভগ্নাংশ আসবে না, যে যেভাবে করো সেভাবেই হবে। আমরা 1 নংকে 5 দিয়ে 2 নংকে 1 দিয়ে গুণ করে
ভগ্নাংশ আসে লাস্টে আবার 2 দিয়ে গুণ করে ঠিক করব। আর যদি সেটা না করতে চাই, যদি এটা ঝামেলা মনে হয়, তাহলে আমরা এভাবে করতে পারি, 1 নংকে 10 দিয়ে গুণ, 2 নংকে 2 দিয়ে গুণ করে এভাবেও সমস্যাটা সমাধান করতে পারি। তো আমি আশা করছি তোমরা এই জারণ বিজারণ সম্পর্কিত সমতাকৃত যে সকল সমীকরণ আছে এগুলো করতে পারবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি।